আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করলো, তাদের নেতৃত্বের একটা বড় অংশকে হত্যা করলো, অবকাঠামো ধ্বংস করলো, আর অর্থনীতিতে দীর্ঘদিন ধরে তাদের চাইপা ধরা তো ছিলই। কিন্তু তাদের যেসব উদ্দেশ্য, ইরানের রেজিম চেঞ্জ বলেন, ইরানের আত্মসমর্পণের প্রসঙ্গ বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের কথা বলেন, এইসবের কিছুই হাসিল হয়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে আমেরিকা একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে এই দুনিয়ায় তারাই হবে কেন্দ্র। এখান থেকেই ঠিক হবে কোন সমুদ্র রাস্তা খোলা থাকবে, কার উপর অবরোধ বসবে, কোন সরকার টিকবে, কোন সরকার উপড়ে ফেলা হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই খুব ভালোই জানি আমেরিকা সেই রকম বিশ্ব ব্যবস্থা কায়েম করতে পারছিল, কিন্তু আমরা যেটা স্বীকার করি না সেটা হইল এই ব্যবস্থাটা মাত্র 17 বছর নিরঙ্কুশভাবে দুনিয়ার উপর বলবৎ ছিল। 2008-এর আর্থিক বিপর্যয়ের পর থেকেই এই আমেরিকান একক আধিপত্যের টান পড়ে। এর পরের বছরগুলিতে সেই আধিপত্য ক্রমে ভাঙতেছিল, কিন্তু সামহাও সেইটা পুরাপুরি দৃশ্যমান হইতেছিল না। আমরা যদি বলি একেবারেই ভুল বলা হবে না যে 2026 সালে আইসা তা স্পষ্টত দৃশ্যমান হইল। খেয়াল করেন, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করলো, তাদের নেতৃত্বের একটা বড় অংশকে হত্যা করলো, অবকাঠামো ধ্বংস করলো, আর অর্থনীতিতে দীর্ঘদিন ধরে তাদের চাইপা ধরা তো ছিলই। কিন্তু তাদের যেসব উদ্দেশ্য, ইরানের রেজিম চেঞ্জ বলেন, ইরানের আত্মসমর্পণের প্রসঙ্গ বলেন, ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংসের কথা বলেন, এইসবের কিছুই হাসিল হয়নি। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান। আজকে আমার আলাপের বিষয় এই আমেরিকান আধিপত্যের পতনের প্রসঙ্গে 3টা নির্দিষ্ট প্রশ্নকে কেন্দ্র কইরা। নাম্বার 1, আমেরিকান সাম্রাজ্যের এই পতনকে আমরা কিভাবে চিহ্নিত করব। নাম্বার 2, এই ঘটনার মধ্যে দিয়ে আমেরিকার চিরদিনের বন্ধু ইসরায়েলের সংকট কতটা গভীর হইল। এবং নাম্বার 3, ইরান যে এখনও দাঁড়ায় আছে, এতে আসলে আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থায় ইরান কই গিয়ে দাঁড়াইল। আমেরিকার সামরিক বাজেট 2024 সালে ছিল $997 বিলিয়ন। অন্যদিকে ইরানের পুরা জিডিপি $435 বিলিয়ন কাছাকাছি। অর্থাৎ আমেরিকা প্রতি বছর প্রতিরক্ষায় যা খরচ করে সেটা ইরানের পুরা অর্থনীতির দ্বিগুণেরও বেশি। এই সংখ্যাটা মাথায় রেখে আমরা চিন্তা করতে পারি তাইলে ইরানকে কেন ভাঙা সম্ভব হইল না। এর উত্তর নানাভাবে দেওয়া সম্ভব। প্রথম কথা হইল, এইটা আসলে শক্তির পরিমাণের প্রশ্ন না, বরং শক্তির ধরনেরও প্রশ্ন। আমেরিকান সামরিক শক্তি সবচেয়ে কার্যকর তখনই যখন সেটা শত্রুকে দৃশ্যমানভাবে ধরতে পারে। সেই দিক থেকে ইরানের সঙ্গে এই সংঘাতের চরিত্র একেবারেই আলাদা। এখানে ইরান একটা নির্দিষ্ট কোথাও নাই। ইরান বছরের পর বছর ধরে সেইভাবেই নিজেকে দাঁড় করাইছে। তার শক্তি একটা নির্দিষ্ট পয়েন্টে না, বরং তাকে নির্দিষ্ট কোনো জায়গায় সীমিত করা যাবে না। তার নিজস্ব ভূগর্ভ ব্যবস্থা, যেটা মিসাইল সিটি ইত্যাদি নামে আমরা যাকে চিনি, পুরা অঞ্চল জুড়ে তার ছড়ানো ছিটানো নেটওয়ার্ক ব্যবস্থা, লেবানন, ইয়েমেন, ইরাক, সিরিয়া, এই সমগ্র অঞ্চলে একটা বিস্তৃত প্রতিরোধ স্থাপত্য, এবং তার বাইরে হরমুজ প্রণালী তো আছেই। এই সব মিলে ইরানের যে প্রতিরোধ ব্যবস্থা, এটা ব্যাপক বিস্তৃত। কিছুটা অর্থনৈতিক ব্যাপার সেবারও এখানে আছে। যেমন ইরান একটা শাহেদ ড্রোন বানায় $50,000, আমেরিকা সেটা ধ্বংস করে $40 লাখ পেট্রিয়ট মিসাইল দিয়ে। এই যুদ্ধে আমেরিকা তার থার্ড মিসাইল মজুদ 30% অলরেডি খরচ করে ফেলছে। সেই মজুদ পূরণ করতে সময় লাগবে 5 মাস, এবং সেই একই মজুদের উপর নির্ভরশীল ইউরোপ, ইউক্রেন, তাইওয়ান, জাপান। এই অনুপাতটা দীর্ঘমেয়াদে কোনো রাষ্ট্রের পক্ষে বহন করা সম্ভব না। ইরাক যুদ্ধে $3 ট্রিলিয়ন খরচ হয়েছে, আফগানিস্তান 2 ট্রিলিয়ন। এখন হার্ভার্ডের একটা হিসাব বলতেছে ইরান যুদ্ধের মোট খরচ 1 ট্রিলিয়ন ছাড়াবে। আমেরিকান জাতীয় ঋণের কথা চিন্তা করেন, আমেরিকার জাতীয় ঋণ এখন $39 ট্রিলিয়ন। ফলে মোট বাজেটের 15% নিছক সুদ পরিশোধ করে তাদের যাইতেছে। তবে আমেরিকার আধিপত্যের এই বিপর্যয়ের পিছনে তার এইসব অর্থনৈতিক ব্যাপার স্যাপারের বাইরেও সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমেরিকার নামে যে সিদ্ধান্তগুলো নেওয়া হইতেছে সেগুলা আসলেই আমেরিকার নাগরিকদের সম্মতিক্রমে হইতেছে বা তাদের স্বার্থে হইতেছে এরকম কোনো প্রমাণ নাই। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ শুরু হয়েছে। পেন্টাগন থেকে কংগ্রেসকে ক্লাসিফাইড ব্রিফিংয়ে বলা হয়েছে $11 বিলিয়ন খরচের কথা। একটা রাষ্ট্র যখন নিজের স্বার্থে নিজে পরিষ্কার করে বলতে পারে না, যখন যুদ্ধের কারণ বদলায়, যুদ্ধের লক্ষ্য বদলায় কিন্তু যুদ্ধ থামে না, তখন সেইটা শুধু সামরিক সংকট না, সেটা একই সঙ্গে একটা রাজনৈতিক, চিন্তাগত এবং বৌদ্ধিক সংকট। ব্রিটিশ সাম্রাজ্য এইভাবে গেছিল। 1956 সালে সুয়েজ সংকটে ব্রিটেন সামরিকভাবে হারে নাই, কিন্তু অর্থনৈতিক কারণে পিছু হতে বাধ্য হয়েছিল। সেদিনই দুনিয়ার সামনে পরিষ্কার হয়েছিল সাম্রাজ্য কাগজে থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বেলায় তার সেই স্বাধীনতা নাও থাকতে পারে। নাও আমার আলাপের দ্বিতীয় প্রসঙ্গ ইসরায়েলে আসি। ইসরায়েল রাষ্ট্রটা কয়েকটা স্তম্ভের উপর দাঁড়ায় আছে। 1, পশ্চিমা সমর্থন। 2, পশ্চিমা সমর্থনের ফলে প্রাপ্ত সামরিক শ্রেষ্ঠত্ব।
3 নৈতিক বৈধতা, যেটা ইহুদি গণহত্যার পেট থেকে আসা, এবং 4 আরব বিশ্বের বিভক্তি। বাস্তবতা হইল এই 4টা ফান্ডামেন্টাল স্তম্ভের প্রতিটাই এখন হুমকির মুখে। কিন্তু ইসরায়েল প্রসঙ্গে সবচেয়ে কম আলোচিত সংকটটা হইল ইসরায়েলের ভিতরকার। ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2025 সালে 70,000 ইসরায়েলি দেশ ছাড়ছে, সেখান থেকে ফিরছে মাত্র 19,000। 2023 সালে এই সংখ্যা ছিল 82,000, যা আগের বছরের তুলনায় 44% বেশি। বর্তমান সরকারের আমলে 2 লাখের বেশি ইসরায়েলি দেশ ছাড়ছে। ইসরায়েলের একটা গবেষণা প্রতিষ্ঠান, টপ সেন্টার, খুবই নামকরা গবেষণা প্রতিষ্ঠান, তারা বলতেছে যে 2025 সালে ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে সর্বনিম্ন মাত্র 0.9%। যারা ইসরায়েল ছাড়তেছেন তাদের বেশিরভাগ উচ্চশিক্ষিত প্রযুক্তি খাতের মানুষ, অর্থাৎ যেই মানুষগুলোর উপর ইসরায়েলের অর্থনীতি দাঁড়ায় ছিল। এর পাশাপাশি আছে অর্থনৈতিক চাপ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় এখন জিডিপির 9%। 1967 সালের পর সর্বোচ্চ। 2024 সালে বাজেট ঘাটতি ছিল জিডিপির 6.9%, যেখানে লক্ষ্য ছিল 2.25%। পাবলিক ঋণ উঠে গেছে জিডিপির 70%। কিন্তু যাই হোক, এইসব সংখ্যার বাইরে একটা স্ট্রাকচারাল সমস্যাও আছে। সেটা হলো ইসরায়েল একই সাথে 2টা দাবি করে। 1, তারা ইহুদি রাষ্ট্র, 2, তাদের গণতান্ত্রিক রাষ্ট্র তারা। কিন্তু জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরা ভূখণ্ডে এখন ইহুদি আর আরব জনসংখ্যা প্রায় সমান সমান। গণতন্ত্র মানে সংখ্যার যুক্তি, জাতিগত রাষ্ট্র মানে সেই সংখ্যাকে নিয়ন্ত্রণ। 2টা একসাথে চলতে পারে না। ইহুদি বা ইতিহাসে বসতি উপনিবেশের প্রকল্পগুলি সাধারণত হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে ভাঙে। নৈতিক বৈধতা কমতে কমতে, অর্থনৈতিক চাপ বাড়তে বাড়তে, ভিতরের মানুষ সেটা যাইতে যাইতে একটা পর্যায়ে ফরাসি আলজেরিয়ার কথা বলেন, সাদা রোডেশিয়া, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন, প্রতিটারই একই প্যাটার্ন। বাইরে থেকে শক্তিশালী দেখাইতেছিল তাদেরকে, কিন্তু ভিতরে ক্ষয় চলতেছিল। ইসরায়েলের সেই ক্ষয় এখন দৃশ্যমান। আর এই ক্ষয়ের গতি নির্ভর করতেছে একটা কমপ্লিটলি বিদেশি শর্তের উপর। সেটা হলো আমেরিকার সমর্থন কতদিন এই মাত্রায় থাকবে। অন্যদিকে সেই আমেরিকার সমর্থন নির্ভর করতেছে আমেরিকার নিজের সামর্থ্যের উপর। এইসব কোনো সূচকই ইসরায়েলের পক্ষে আর কাজ করতেছে না। নাও আমার তৃতীয় প্রসঙ্গ, ইরানের দাঁড়াইয়া থাকা আসলে কি ইঙ্গিত করে। পশ্চিমের লোকেরা গত 4 দশক ধরে একটা কথা বলে আসতেছে, ইরানের সরকার অজনপ্রিয়, অর্থনীতি ভঙ্গুর, যে কোনো বড় চাপে এটা ভাঙ্গা পড়বে, ইত্যাদি ইত্যাদি। 1979 সালের ইরান বিপ্লবের পরেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। 1980 থেকে 88 সালের যুদ্ধের সময় করা হয়েছিল, 90-এর দশকে অবরোধের সময় করা হয়েছিল, 2009-এর গ্রিন মুভমেন্টের সময় করা হয়েছিল, 2019-এ করা হয়েছে, 2022-এ করা হয়েছে, 2025-এও এখন করা হইতেছে, এবং প্রতিবারই এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। এর কি কারণ? এর প্রথম কারণ জিওগ্রাফি। হরমুজ প্রণালীর উপর ইরানের যে প্রভাব, দুনিয়ার 5 ভাগের 1 ভাগ তেল এবং 30% এলএনজি এই পথে যায়। এইটা এমন একটা কার্ড যেটা যুদ্ধের সময়ও ব্যবহার করা যায়, শান্তির সময়ও ব্যবহার করা যায়। হরমুজ বন্ধ হইলে ইউরোপ, জাপান, কোরিয়া, ভারত, চীন সবাই একসাথে সমস্যায় পড়বে। একই কারণে এইসব কোনো পক্ষই ইরানকে পুরাপুরি কোণঠাসা করতে পারে না। দ্বিতীয়ত, ইরানের যে সামরিক কাঠামো, শুরুতেই আমরা যেমন বলছি, ইরানের কাছে আমেরিকান ধাঁচের বিমান, রণতরী ইত্যাদি নাই, কিন্তু এমন একটা প্রতিরক্ষা কৌশল আছে যেটা মূলত অসম যুদ্ধের জন্য তৈরি। মাটির নিচের মিসাইল ঘাঁটি, সস্তা কিন্তু কার্যকর ড্রোন, আর লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক একটা কেন্দ্র ধইরা চলে না, ফলে একটা কেন্দ্র ধ্বংস করলে পুরা কাঠামো ভাঙে না। এবারের ইরানের অপারেশন এপিক ফিউরিতে ইরানের নেতৃত্বকে হত্যা করা হয়েছিল, কিন্তু প্রতিরোধ থামে নাই। এবং তার সবচেয়ে দৃশ্যমান শক্তি সেটা হচ্ছে ইরানের সভ্যতাগত স্থিতি। ইরান কেবলই একটা রাষ্ট্র না, একটা বহু পুরানা একটা সভ্যতা, যেখানে বারবার বাইরের শক্তির মুখোমুখি হইতে হয়েছে তাদেরকে, এবং তারা টিকে গেছে। আলেকজান্ডার আসছে, আরবরা আসছে, মঙ্গলরা আসছে, প্রতিবারই পারস্য সংস্কৃতি, তার ভাষা, পরিচয় ইত্যাদি নিয়ে তারা টিকে গেছে। এই ইতিহাস ইরানের সাধারণ মানুষের মনে একটা বোধ তৈরি করে। বাইরের চাপ মানে তাদের জাতীয় অস্তিত্বের প্রশ্ন, এবং এই বোধ সরকারের জনপ্রিয়তার উপর নির্ভর করে না। ইরানের সরকার অজনপ্রিয় হইতে পারে, কিন্তু বাইরের আক্রমণের মুখে এই অভ্যন্তরীণ বিভেদ তাদের কমে যায়। ইতিহাসে এই প্যাটার্ন বারবার আমরা দেখতে পাইছি। এবং লাস্টলি আমি যেটা বলবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, ইরান এখন আর একা না। ইরান সাংহাই সহযোগিতা সংস্থায় আছে, ব্রিক্সে আছে, চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চুক্তির মধ্যে আছে, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতায় আছে। পশ্চিমা অবরোধ যতটা কার্যকর ছিল একসময়, এইসব বিকল্প অর্থনৈতিক পথ তৈরি হওয়ার পরে সেইটা আর এখন সেভাবে কোনো কার্যকর নাই। এইসব অঙ্কর ফলাফল একটাই,
যে ইরান সুপার পাওয়ার হয় নাই, বাট প্রমাণ করছে সর্বোচ্চ সামরিক শক্তির বিরুদ্ধেও তারা টিকে থাকতে পারে এবং টিকে থাকতে সম্ভব। এই প্রমাণটাই আন্তর্জাতিক ব্যবস্থার একটা বিরাট বার্তা, কারণ দুনিয়ার অন্য রাষ্ট্রগুলোও এটা দেখতেছে এবং এটা দেখলো এবং এর মধ্য দিয়ে তারা অভিজ্ঞতা অর্জন করতেছে এবং এই ঘটনায় তারা এই অভিজ্ঞতা অর্জন করলো। যাই হোক, আমি আর লম্বা করবো না, শেষ কথা এইটাই, এই পরিবর্তনটা রাতারাতি হয় নাই। ব্রিটিশ সাম্রাজ্য 1956 সালে সুয়েজ সংকটের পরে কাগজের সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু সেইটা কেউ পাত্তা দেয় নাই, এটা কোনো কাজে লাগে নাই। 2026 সালের এই পর্ব সেরকম একটা মুহূর্ত আমরা ধরে নিতে পারি, হয়তো ভবিষ্যতে এইটাকে মার্কিন আধিপত্যের সুয়েজ মুহূর্ত হিসাবেও আমরা চিনতে পারবো। পোস্ট দেখুন, করুন, ভাবুন, থাকুন পোস্টের সঙ্গে।